ঘটনাটি নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হয়েছে এবং খুবই ভয়ঙ্কর, নির্মম, অমানবিক ঘটনা। সেটা হচ্ছে যে 13টা লাশ প্রায় গলে গেছে, গড়িয়ার একটি শ্মশানে সেগুলো রাখা ছিল। আমরা তো এখন প্রথম বুঝতে পারছি না যে শ্মশানে কেন লাশগুলো রাখা আছে। এটা তো মর্গে রাখা উচিত, যেখানে সুরক্ষিত থাকবে। যদি সেটার পরিচয়ের প্রয়োজন হয়, আত্মীয়র সঙ্গে তার হাতে দেওয়া দরকার বা তার দেখানো দরকার হয়, কি রহস্যজনক কারণে সেগুলো গড়িয়ায় সেই শ্মশানের মধ্যে লুকিয়ে রাখা হচ্ছিল। একসঙ্গে 13টা লাশ, যে ভিডিও এসছে সেটা দেখে তো এক তো প্রথম মানুষের রাগ হচ্ছে যে মৃতদেহের প্রতি এই ধরনের অপমান কেন, যেভাবে হুক দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, শরীরের থেকে চামড়া খুঁজে পড়ছে। অন্তত মাসখানেকের বেশি পুরনো সেই লাশ এইভাবে কোথাও লাশ রাখতে আমরা দেখিনি। এবং সেই যারা যারা এখানে দেখছেন তাদের যে কথাবার্তা শোনা যাচ্ছে, যারা ভিডিও করেছেন এবং সেই ভিডিও যারা দেখছেন, সবার মনের মধ্যে একটা আত্মগ্লানি আসছে যে মৃতদের সামান্য সম্মান আমরা দিতে পারি না। তার পরিজনের হাতে না হয় তুলে দেওয়া গেল, লুকিয়ে রাখা হয়েছে কবিতা আক্রান্ত আর মৃত যারা, তাদেরকে সংখ্যাকে চেপে দেওয়ার জন্য অনেক চালাকি করা হয়েছে। আমরা বারবার বলেছি, আমি আগেই বলেছিলাম, নন্দীগ্রামে সিপিএম লাশ চুরি করেছিল আর টিএমসি আজকে করোনার লাশ চুরি করছে। এই সম্পর্কে আমাদের সংবিধানের 174 ধারা তো এই সম্বন্ধে বিধি আছে যে মৃতদেহের প্রতি কিরকম ব্যবহার করা উচিত, তার ধারপাশ দিয়েও যায়নি। আর এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে মনে করে দিতে চাই 2010 সালে মেদিনীপুরের লালগড়ে যেরকম একটা অপারেশন হয়েছিল মাওবাদীদের বিরুদ্ধে, এখানকার পুলিশের, সেখানে যে মাওবাদীরা মারা গেছিলেন তাদেরকে বাঁশে করে বেঁধে ঝুলিয়ে কাঁধে করে পুলিশরা নিয়ে এসেছিল। সে দৃশ্য, সেই ফটো সবাই দেখেছিলেন এবং সেটা নিয়ে মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিয়েছিলেন। তখন যারা মাওবাদী এনকাউন্টারে মারা যাচ্ছে তার প্রতি তার যে সম্মান ছিল, তাদের জন্য যা কষ্ট ছিল, তিনি এবং আমার সাথে বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়েছিলেন তাদের মানবাধিকারের জন্য। আর আজকে যে মানুষগুলো, নিরপরাধ মানুষগুলো এই সরকারের অপদার্থতার জন্য মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে, তাদের মৃতদেহকে তাদের পরিজনের হাতে তুলে দেওয়া হয়নি। ঠিক আছে, এটা হয়তো বৈজ্ঞানিক কারণে হয়েছে, কিন্তু তাদেরকে সম্মানের সঙ্গে সৎকার করার যেটুকু দায়িত্ব রাজ্য সরকার সেটা করেনি। আমরা এই যদি হয়, এটা কি এগিয়ে বাংলা? আর ইনি বাংলার গর্ব মুখ্যমন্ত্রী, তিনি এখানকার সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করছেন, এটা খুব শত্রুও কেউ করে না। বিদেশি যারা মারা যায় শত্রু যুদ্ধে, তাদের প্রতি এরকম অসম্মান কেউ করে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত যেটুকু জানা যাচ্ছে, ওই লাশগুলোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই শরীরের মাংস খুলে পড়েছে, যাতে ওটাকে তার পরিচয় লুপ্ত করা যায়। এই ধরনের অমানবিক ব্যবহার একটা সরকার কি করে করতে পারে তার রাজ্যের মানুষের সঙ্গে? বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কোয়ারেন্টাইন নাই, টেস্ট নাই, মারা যাওয়ার পরেও তাকে একটু সম্মানের সঙ্গে যে সদ্গতি হবে, সৎকার হবে, সেটুকু সরকার করেনি। এই ধরনের অমানবিক ঘটনা বারবার ঘটছে, লুকোতে গিয়ে সরকার ফেসে যাচ্ছে। তা নাহলে মর্গে থাকতো, মর্গ থেকে নিয়ে গিয়ে জানানো হতো। ধোপাতে বহু এরকম লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির লোক, আমরা তখন একাধিক ভিডিও পোস্ট করেছি, তার পরিজন বলছেন বাবাকে নিয়ে গেল, তার মুখটাও দেখতে পারলাম না, 5 দিন পরে বলা হলো যে তোমার বাবা মারা গেছে, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই সমস্ত লাশ লুকিয়ে রাখা হয়েছিল। তখন বহু জায়গায় লাশ গায়েব করতে গিয়ে গোড়া থেকে লোকের বাধার মুখে পড়েছিল পুলিশ বা কর্মচারীরা, লুকাতে হয়েছে, ফেরত নিয়ে আসা হয়েছে। এগুলো পোড়াতে নিয়ে হয়েছিল বোধহয় বাধা দেওয়ার জন্য, ওখানে পোড়ানো হাঁড়ি রেখে দেওয়া হয়েছে। কি দুরবস্থার মধ্যে ছিল, আজ কিভাবে ওগুলোকে বার করা হচ্ছে, তাতে সরকারের যে মানসিকতা, এটা প্রকট হয়ে যাচ্ছে। 2-4 জন লোক, কোটি কোটি লোকে মরে যাচ্ছে বা অনেক ব্যবহারিক লাশও পাওয়া যায়, কিন্তু এই যে যারা মারা গেছেন তাদের প্রতি সামান্য দায়বদ্ধতা এখানকার সরকারের নাই। খুবই ধিক্কারজনক কাজ, এটা নক্কারজনক কাজ। যত নিন্দা করা যায় কম, এটা কিন্তু অকল্পনীয় আমাদের কাছে। আজকে আরেকটা দুঃখজনক ঘটনা, প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আমাদের এমএলএ, এমপি থেকে আরম্ভ করে নেতা, কাউকে বাদ দেওয়া হয়নি এবং বিনা কারণে কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে। বনগাঁতে আমাদের একজন কেন্দ্রের প্রমুখকে যে নৃশংসভাবে ওখানকার টিএমসির গুন্ডারা মেরেছে, তার হাত পা ভেঙে দিয়েছে এবং মরে গেছিল বলে তাকে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে। পরে আমাদের লোকেরা গিয়ে তাকে তুলে নিয়ে এসছেন, কলকাতায় এসেছিলেন, এখানে জায়গা নেই, বারাসাতে হসপিটালে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। খুব ভয়ঙ্কর রকমের সে জখম হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। তো এই যে রাজনৈতিক হিংসা, যারা করোনা আক্রান্ত তাদেরকে বাঁচাতে পারছে না সরকার,
যারা সুস্থ মানুষ হচ্ছে তাদের গুন্ডা দিয়ে পেটানো হচ্ছে, পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে। তো মানুষ কোন কোন বিপদের সম্মুখীন হয়ে কিভাবে বাঁচবে? এই অমানবিক নৃশংস সরকার, স্বৈরাচারী সরকার বিরোধীদের সঙ্গে যে ব্যবহার করছে, বিশেষ করে বিজেপির সঙ্গে, তাতে বোঝা যাচ্ছে তারা হেরে গেছে নৈতিক দিক দিয়ে। সরকারের খালি স্ট্রাকচারটা আছে, সরকার বলে কিছু নাই। যত দিন যাচ্ছে মানুষ এদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই হতাশ হয়ে গিয়ে, নিরাশ হয়ে গিয়ে নৃশংসভাবে আমাদের কর্মীদের প্রত্যেক দিন আক্রমণ হচ্ছে। 3 দিন আগে ওখানে মাথাভাঙা আর তুফানগঞ্জে 2 জায়গায় গ্রামেতে কর্মীদের আক্রমণ হচ্ছে, মহিলাদের অত্যাচার করা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে। নিরন্তর চলেছে, প্রত্যেক দিন একাধিক খবর আমাদের কাছে আসছে। ওনারা যে মনে করেন যে ওর গুন্ডা দিয়ে, পুলিশ দিয়ে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকবেন, আমার মনে হচ্ছে ভুল করছেন। উল্টো গুনতি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 2021-এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছেন। এই অত্যাচার, এই স্বৈরাচারীর যোগ্য জবাব তারা দেবেন, এটুকু বলাচ্ছে। বলছি দিলীপদা, পার্থ চ্যাটার্জি আজকে বলেছেন যে আমফানের যে দুর্যোগ, সেখানে 10 কোটি টাকার মতো, 10,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্র মাত্র 1,000 দিয়েছে, রাজ্য সরকার 6,000-এর উপরে, 6,000 উপরে কিছু কোটি টাকা খরচা করে করেছে। আপনি কি বলবেন? না, আমরা তো দেখতে চাই যে টাকাটা কোথায় গেল। সব কি কাটমানি হয়ে গেল? কারণ যে বাড়ির জন্য আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 5 লক্ষ লোককে আমি 20,000 টাকা দিয়ে দিয়েছি। 5 লক্ষ তো নয়, 2-2.5 লক্ষ হয়তো পেয়েছে। কিন্তু যাদেরকে দেওয়া হচ্ছে তাদের সম্বন্ধে আমি কি বলবো, আপনারাই বলছেন। পত্রপত্রিকায় তার ছবি আসছে, পাকা বাড়ি, 1তলা 2তলা, তার মালিককে দেওয়া হচ্ছে, কারণ সে পার্টির লোক। আমার মনে হয় সে টাকাটা সেও ভোগ করতে পারবে না, সেটা পার্টি ফান্ডে যাবে, ইলেকশন ফান্ডে যাবে। তো এই যে টাকার হিসাব দেওয়া হচ্ছে, কিসের হিসাব দেওয়া হচ্ছে, কিভাবে টাকা খরচা হয়েছে, কিসে খরচা হয়েছে, এটা আমাদের জানার খুব ইচ্ছা আছে। কেন্দ্র সরকারের কাছে লম্বা ফিরিস্তি দেওয়া হয়েছে, 2বার 3বার, তার মধ্যে তথ্য পাল্টানো হয়েছে, কিন্তু তথ্য ভুল, আর যেটা বিতরণের নামে বলা হয় সেটাও মিথ্যা বলা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে 5 কোটি ম্যানগ্রোভ লাগাবো আমরা। ওনার ধারণা নেই এই গাছ কোথায় পাওয়া যাবে, কোথায় লাগানো, তার জন্য কত জায়গা লাগে। আমাদের কাছে হিসাব দিলেন যে প্রত্যেক বছর প্রায় 1 লক্ষ মতো চারা বা বীজ পাওয়া যায় এই ম্যানগ্রোভে, সেটা কাদার মধ্যে নোনা জায়গায় লাগাতে হয়, সংগ্রহ করে মাত্র সরকার। তো প্রতি বছর যদি 1 লক্ষ বীজ হয়, তো কত বছর যাবে, তো হিসাব করুন। দ্বিতীয় কথা, 1 বর্গ কিলোমিটারের মধ্যে 1 লক্ষ চারা পোতা যায়। তো প্রত্যেক বছর 1 বর্গ কিলোমিটার আর 1 লক্ষ চারা পোতা হবে, তো 20 বছরের বেশি লাগবে। দিদিমণি তখন কোথায় থাকবে? এই যে গল্প বলা হচ্ছে, আর গত কয়েক বছরে 10-এর পর থেকে ম্যানগ্রোভ যে জঙ্গল সেটা কমে গেছে প্রায় 500 বর্গ কিলোমিটার। আগে সেটা পুরো করুন। কেন কমে যাচ্ছে? সেগুলোকে কেটে ভেড়ি তৈরি করছেন তার পার্টির লোকেরা, জায়গা দখল হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে। এই যে ধ্বংস করা হচ্ছে ম্যানগ্রোভ, তার পরিণাম আজকে বাঁধ ভেঙে চলে আসছে। আর কেবল প্রেসের সামনে একটা মন গড়া তথ্য বলে দিয়ে দায়িত্ব শেষ করছেন। যেন এই ধরনের কথাবার্তা যারা ওনারা বলছেন বারবার, তার মধ্যে কোনো তথ্য নেই। এটা সাধারণ মানুষ দেখতে চাই যে টাকাটা কোথায় দিলেন। সুন্দরবন এলাকায় এখন লোকে হাহাকার করছে, খাবার জল নাই, বিদ্যুৎ নাই, শুকনো খাবার নাই, কিছুই নেই, এবং বাড়ির চাল উড়ে গেছে, একটা ত্রিপলও পৌঁছায়নি। সামান্য যেটা একটা ত্রিপল পৌঁছে দেওয়া 300-400 টাকা লাগে, সেটাও পৌঁছায়নি। তাহলে কি করে আমরা আশা করতে পারি যে 6,000 কোটি টাকা সরকার খরচা করছে? দাদা 15 তারিখ থেকে 10,000 কোটি টাকার তথ্যটা সেটাই বলেছেন যে আমরা এলেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত চালু হবে। বলছে 100 বছরেও আসতে পারবে না, এদের স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়াটাই বন্ধ করে দেবে বিজেপি। 100তেও আসবে। এইসব কথার কোনো মানে হয় না। কে আসবে না আসবে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি, ঘুম উঠে গেছে, চেহারা পাল্টে গেছে, তারপরে এইসব কথা বললে কে বিশ্বাস করে? বিজেপি প্রতিশ্রুতি দেয় ভোটের দিকে তাকিয়ে, মানুষের জন্য না। বিজেপি প্রতিশ্রুতি দেয় না, কাজ করে দেখায়। তাই মোদী 282 থেকে 303-এ গেছেন, যা যা বলেছেন করেছেন। 2022 সালকে টার্গেট রেখেছেন, প্রত্যেকের জন্য বাড়ি, সব গ্রামের রাস্তা, সবার জন্য জনধন অ্যাকাউন্টের টাকা, গ্যাস সব দেবেন উনি। আর সেটা বিশ্বাস করেন বলে এই দেশের সাধারণ মানুষ মোদীজি যখন আহ্বান করেছেন করোনার বিরুদ্ধে, তারা থালা বাটি বাজিয়ে, হাততালি বাজিয়ে একতা দেখিয়েছেন, তারা বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন। ভারতবর্ষ কেন, বিশ্বের কোনো নেতা আজ পর্যন্ত পুরো দেশকে এক জায়গায় করতে পারেনি, কোটি কোটি মানুষকে। সেটা মোদী করেছেন, কারণ মোদীর উপরে মানুষের বিশ্বাস আছে। আর এনারা খালি ভাষণ দেন, তাই আজকে সমস্ত হাড়পাঁজর বেরিয়ে যাচ্ছে। মৃতদেহের প্রতি যে অসম্মান, সাধারণ যারা আক্রান্তদের প্রতি অসম্মান, যারা পরিযায়ী শ্রমিক তাদের প্রতি যে মানে দায়িত্ব জ্ঞানহীনতা, এ সমস্ত কিছু সামনে চলে আসছে আস্তে আস্তে।
দিলীপদা, অমিত শাহ ওরা বলছে যে অমিত শাহ প্রমাণ করে দিয়েছে তথ্য দিয়ে যে বাংলার থেকে শ্রমিক বাইরে কম কাজে যায়, ওই জন্য ফিরেছেও কম। অন্যান্য রাজ্যে শ্রমিক বেশি ফিরেছে, কারণ অন্যান্য রাজ্যে শ্রমিকরা অন্য রাজ্যে বেশি পরিমাণে কাজে যায়। হ্যাঁ, সেটা তো প্রমাণ আছে, কারণ বাংলার যে বেকারত্ব সেটা গুজরাট, মহারাষ্ট্র, অন্যান্য জায়গায় সমাধান হয়। আপনারা এটা দেখাবার জন্য মানুষগুলোকে মৃত্যুর মধ্যে ঠেলে দিয়েছেন, মৃত্যুর মুখে আনতে দেননি, ট্রেন চালাতে দেননি, বারবার বলা সত্ত্বেও। একবার বলছেন আনছে না, কেন্দ্র পাঠাচ্ছেন, এবার বলছেন কম যাচ্ছে। আজকে এই যে যারা এসে গেছে আর যারা ওখানে অপেক্ষা করছেন, ব্যাঙ্গালোরতে আমাদের বাংলার শ্রমিকরা মিছিল বার করেছেন মমতা ব্যানার্জি হাই হাই বলে, হায়দ্রাবাদে বার করেছেন, মুম্বাইতে বার করেছেন, সুরাটে বার করেছেন। তারা বাড়িতে একদিন ফিরবেনি, তখন টিএমসি কে বুঝিয়ে দেবেন তারা তাদের সঙ্গে কি করেছে। অভিযোগ করছেন যে সোনার বাংলা গড়ার আগেই তো আপনারা ভাঙতে শুরু করেছেন, বাংলার সংস্কৃতিকে আপনারা ধ্বংস করছেন, এবং কলকাতায় সভা করতে এসে আপনারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, আম্বেদকরের মুখে কালি লাগিয়েছেন। কে ভাঙছে কে গড়ছে সেটা ভালো করে মানুষ জানে। আর ভাঙা মানে কি, কিছুই বাকি রাখছেন না। শিক্ষা ব্যবস্থা থেকে, শিল্প থেকে, যাতায়াত, সংস্কৃতি, সমস্ত কিছু ডুবিয়ে দিয়েছেন। মানুষ হাহাকার করছে, তাই পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য জায়গায় বাঁচার চেষ্টা করছে। আর যারা চলে গেছিল তাদেরকে আপনারা ফিরতে দিচ্ছেন না। কারণ পার্থবাবুর এইসব গল্প অনেক শুনেছি আমরা। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন মানুষের কাছে দাঁড়ান। আপনার নেতা মন্ত্রী কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে রেশন ঝাড়তে ব্যস্ত, কে কাটমারি খেতে ব্যস্ত। এই সময় মানুষ তো খুঁজছে টিএমসি নেতাদেরকে, পার্থবাবুর মতো লোকেদেরকে খুঁজছে, সুন্দরবনের লোক। আজ পর্যন্ত সাগরে তাদের নেতারা পৌঁছতে পারলো না, আর উনি জঙ্গলমহলে গিয়ে ভাষণ দিচ্ছেন। এই জন্য মানুষ একবার দেখিয়ে দিয়েছে লোকসভাতে, জঙ্গলমহল, উত্তরবঙ্গ বা বিস্তীর্ণ এলাকায় যেটুকু বাকি ছিল, আর সেখানে এবারে যে পরিবর্তন হবে 21 সালে, সেখানে তাদের আর ওই দোকান ফলের লোক পাওয়া যাবে। দাদা, আপনি সুন্দরবনের প্রসঙ্গ টানলেন। সুন্দরবন ট্যুরিজম 15 তারিখ থেকে খুলে যাচ্ছে, তবে এখনো ক্ষতর চিহ্ন রয়েছে সুন্দরবনে, কতটা সম্ভব? যেমন কলকাতায় অফিস খুলে গেছে, লোকের আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা নেই। ঠিক ট্যুরিজম যদি সুন্দরবনে খুলে যায়, সেখানে লোকে যাবে কি করে? এটা তো কমন সেন্সের ব্যাপার আছে। যদি উত্তরবঙ্গায় খুলে যায়, কলকাতার লোক যাবে কি করে? ট্রেনই চলছে না। তো সেই জন্য এগুলো সমস্ত লোক দেখানো কিছু ঘোষণা করেছেন যে আমরা স্বাভাবিক করে দিয়েছি, আর কোনো চিন্তা নেই, আপনারা বেরোন। কে হাতে প্রাণ নিয়ে বেরোবে? কে কোথায় যাবে? উনি বলছেন সাইকেলে কেউ ঘুরুন। সাইকেলের দোকানে সাইকেলই পাওয়া যাচ্ছে, লোক আগেই কিনে রেখেছে। উনি জানেন দিদির উপরে ভরসা করতে গেলে খুব কষ্ট আছে কপালে। সেই জন্য এরকম ফালতু যদি স্টেটমেন্ট দেন, এটা না দিয়ে সত্যি সত্যি কিছু কাজ করুন। মানুষ এখনো কারেন্ট, জল, বিদ্যুতের জন্য এখনো অপেক্ষা করে আছে। বলা হচ্ছে সেন্ট্রালের স্বাস্থ্য প্রকল্পে 1,12,00,000 মানুষ এসছেন, সেখানে রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে 7.5 কোটি মানুষ সাহায্য পেয়েছেন, অনেক বেশি পরিমাণে পেয়েছেন। ওনার কি তথ্য সেটা আমরা জানি না। যে জন্য উনি যে স্বাস্থ্য সাথীর কথা বলছেন, স্বাস্থ্য সাথী সাহায্য পাবে কোথায়? পশ্চিমবাংলার কোনো হসপিটালে বেড পাওয়া যায় না। এখন এই যে 2 মাস ধরে খালি কোভিড ছাড়া বাকি কাউকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। তো সেই জন্য এই যে 61টা উনি হসপিটাল করেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল, সেগুলোর কি অবস্থা আছে? যখনই এই করোনার আক্রমণ হলো, মাত্র 2টো হসপিটালকে চয়েস করা হয়েছিল এই কোভিড হসপিটালের জন্য। তার মধ্যে বাঙ্গুরটা নেওয়া হয়েছে, কিন্তু বাঁকুড়া যেটা নেওয়া হয়েছিল সেটাকে না, কারণ বেড পর্যন্ত নেই, অন্য কোনো ব্যবস্থা নেই, স্টাফ নেই। বিল্ডিংটা কেন্দ্রে যা টাকা পেয়েছিলেন বিল্ডিং তৈরি করতে খরচা করে দিয়েছেন, সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। বলে আজকে এই যে আমি বলছি ওই বাড়িগুলোতে কাজে লাগান, যারা কোয়ারেন্টাইনে থাকতে চাইছেন, বাইরে থেকে এসেছেন, তাদের তো রেখে দিতে পারতেন, সেটাও করতে পারছেন না। যেন এখানে স্বাস্থ্য সাথী ঘোষণা করলেও কেউ সুবিধা পাবে না, কারণ চিকিৎসার ব্যবস্থাই নেই। আর কেন্দ্রের যে আছে আয়ুষ্মান যোজনা, তার সুবিধা খালি বাংলায় নয়, বাংলার মানুষ যারা হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে, ভেলোরে গেছেন চিকিৎসা করতে, মুম্বাইতে, তারা ওখানেও পেতে পারেন। ওখানকার হসপিটালে গেলে কেন্দ্র সরকার ডাইরেক্ট ওখানে চেক পাঠিয়ে দেবে। এখান থেকে তো ওখানে চেক যাবে না, রাজ্যের বাইরে। আর এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এরকম একটা মাঝখানে মানুষকে ত্রিশঙ্কু করে ফেলে। এটা আমাদের জানার দরকার, তথ্য দেওয়া উচিত, কোন কোন খাতে কিসে খরচা করেছেন ওনারা খালি বলে দেন, আর কোনো তথ্যের কোনো অভাব থাকে না। এই যে করোনা টেস্টিং হচ্ছে, কত স্যাম্পেল নিয়েছেন সেটা আসছে, কত টেস্ট হয়ে রিপোর্ট হয়েছে তার কোনো হিসাব নেই। সবকিছুর মধ্যে একটা মানে অসম্পূর্ণতার একটা ফাঁকি রয়ে গেছে, সেটা মানুষ জানতে চায়। সব তথ্য সামনে আসা উচিত। পরিযায়ী শ্রমিকদের নিয়ে 4টে পয়েন্ট বলছেন যে পিএম কেয়ার ফান্ড থেকে কেন এখনো এদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকলো না, লকডাউনের আগে এদের কেন পরিবারের কাছে পাঠানো হয়নি, এবং বিজেপি শাসিত রাজ্যে এদের ওপর অত্যাচার করা হচ্ছে, আর এখানকার আমাদের বেঙ্গলের পরিযায়ী শ্রমিকরা ভালো আছে তাই তারা বাইরে যাচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের ব্রিফিং। পরিযায়ী শ্রমিক নিয়ে কি বলবেন? যে আপনারা প্রথম কথা, যখন রাজ্য চেয়েছে তখন কেন্দ্র ট্রেন পাঠিয়েছে,
ব্যাপারটা রাজ্যের দায়িত্বে, এবং 15 দিন আগে ঘোষণা করা হয়েছে আমরা ট্রেন চালু করব, তার জন্য সমস্ত ব্যবস্থা করুন, লিস্ট করা, তাদের টেস্ট করা, তারা কোথায় যাবে, কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা। বিহার ইউপি করেছে, দেখে আসুন কি না। 15 দিন পরে তারা ট্রেন চালু করেছেন, 100 ট্রেন গেছে রোজ, 1000-এর বেশি ট্রেন গেছে উত্তরপ্রদেশে, সেখানে প্রায় 1000-এর কাছাকাছি বিহারে, যে বড় বড় স্টেটগুলো। এখানে কত এসছে আজ পর্যন্ত ওনারা বলছেন না, কত লোক এসছে বলছেন না। মানুষ বাধ্য হয়ে নিজের খরচে হেঁটে গাড়িতে ট্রাকে করে চলে এসছে, আর এসে ওখান থেকে কষ্ট করে বেঁচে এলো 2 মাস, এখানে সাপের কামড়ে মারা গেল। তো সেই জন্য কিছু না করে খালি প্রশ্ন তোলা, আমল তোলার যে দায়িত্বটা, সেটা কিন্তু সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যে দায়িত্ব পালন করছে তার সঙ্গে বরাবর হচ্ছে না। সেই জন্য এখানে কি ভালো আছে, ভালো থাকলে ঝাড়খণ্ড সরকার এখানে 9টা বাস পাঠিয়েছিল এপ্রিল মাসের শেষের দিকে, কি তাদের যে পরিযায়ী শ্রমিক বীরভূমে মুর্শিদাবাদে আছে তাদের ফেরত দিয়ে যাবে, সে বাসগুলোকে ঢুকতে দেওয়া হয়নি বর্ডারে, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলেতে ওইখানকার শ্রমিকরা, আপনারা জানেন, নলহাটি স্টেশনে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যান, লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তারা মোটামুটি দিয়ে। এটা কি পরিণাম? এটা কি তার নিদর্শন যে এখানকার শ্রমিকরা ভালো আছে? না এখানকার শ্রমিকরা ভালো আছে, না এখানকার শ্রমিকরা বাইরে আছে তারা ভালো আছে। কোনো দায়িত্ব না নিয়ে খালি তথ্য চাপা দিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব শেষ করার চেষ্টা করছে। বলা হচ্ছে যে উনপুনে যে টাকা দেওয়া হয়েছে তাতে প্রত্যেক যতজন ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকের ভাগে 155 টাকা করে পড়বে। তো এই দানের কি মানে আছে, এই টাকা দেওয়ার কি মানে আছে? এই টাকাটা তো হাত খরচা দিয়েছেন দিদিমণিদের, নাহলে কর্মীরা দৌড়াদৌড়ি করতে পারবে না। তারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের উপর দাঁড়িয়ে কেন্দ্র সরকার ঠিক করবে কত ক্ষতি হচ্ছে আর কেন্দ্র কত দেবে, সেটা দেবেন। তার জন্য এখানে যে টিম এসেছিল তারা দেখে গেছেন, নিশ্চয় রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলে এটা করবেন। সেই জন্য ওনারা যদি মনে করেন যে ওনার ভরসায় মানুষকে ছেড়ে দেবে, কিন্তু তা হবে না। তাহলে তো আয়লার মতো হবে, 10 বছরে তার ক্ষতিপূরণ হলো না, বাঁধ তৈরি হলো না, বাড়ি তৈরি হলো না, জমি ঠিক হলো না, আবার একটা বাঁধ ভেঙে গিয়ে জলে জলময় হয়ে গেছে, একাধিক পুকুর জমি ভেসে গেছে, সেটা কবে চাষ হবে জানা নেই, কারণ নোনা জল উঠে গেছে। সেই জন্য 10,000 টাকাটা এটা ক্ষতিপূরণ নয়, এটা একটা মানে কি বলবো স্পিড মানি যে আসছে, আপনারা একটু সাহস করুন, সাম্মানিক দেওয়া হয়েছে। আমি বলেছি দিদির হাত খরচে। সরকার 5 লক্ষ পরিবারকে টাকা দিচ্ছে কৃষকদের, সেখানে মোদী সরকারের পিরিয়ডে সব থেকে বেশি কৃষক আত্মহত্যা করেছে। কৃষক দরদ থাকলে কৃষি ঋণ মকুব করছেন না, দিচ্ছে দেবে এই করেই তো লোক শেষ হয়ে গেল। এখান থেকে কমসে কম 80 লাখের বেশি কৃষক যারা এই দৃষ্টির মধ্যে আসতে পারে 1 কোটির কাছাকাছি, তাদের এখানে বঞ্চিত করেছেন। আপনি 5 লাখ দিলে বাকিরা কি দোষ করলেন? 5 লাখে কি হবে? আর নিজের পার্টির লোকেরা তাদের 5 লাখকে দিতে হয়ে যাবে নাকি? এটুকু করে দায়িত্ব শেষ করতে চেয়েছেন? আমার জানা আছে 10 লাখের বেশি লোক অলরেডি কেন্দ্রের ওয়েবসাইটে নিজের নাম ঠিকানা তারা রেজিস্ট্রি করেছেন, এবং কেন্দ্র সরকার ঠিক করেছে এই সংখ্যাটা যাতে আরো বাড়ে। 20-25 লাখ হলে তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে কেন্দ্র সরকার এই কৃষক সম্মান নিধির যে 6000 টাকা ওরা পাঠিয়ে দেবে। তাই আমরাও বলছি কৃষকদেরকে আপনারা এদের ভরসা না করে কেন্দ্রের যে ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রি করুন। অভিষেক ব্যানার্জি আজকে একটা নতুন বাংলার যুবশক্তি বলে একটা নতুন লঞ্চ করেছে, এবং সেখান থেকে ওরা আইটি সেল থেকে ওরা বিভিন্ন জায়গায় নিজেদের প্রচার এবং আগামী দিনের প্রোগ্রাম এর মাধ্যমে হয়তো 21শে জুলাইটাও তারা করবে, এবং তারা নাকি সেবা কাজ করবে, বাংলার পরিবর্তন করবে, ওয়েবসাইটের মধ্যেই সব হয়ে যাবে। মাঠে নামুন একটু, সেখানে দেখা যাবে। এই ধরনের ভড়ংবাজি অনেক আগে হয়েছে, যুবা তৃণমূল যুবা আসলে অনেক হয়ে গেল, রোজ একটা করে কমিটি হয়, তারপরের দিন ওটাকে খুঁজে পাওয়া যাবে। এই যে আইওয়াস করার রাজনীতি, এটা বাংলার মানুষ বুঝে গেছে। তাই ওনাদের নেতাদের জন্য গ্রামের লোকেরা অপেক্ষা করছে, গেলে ভালো করে তাদেরকে স্বাগত করার ব্যবস্থা করছে। বলা হচ্ছে স্বাধীনতার পর এই উনপুন এবং কোভিড এরকম কোনো চ্যালেঞ্জের মুখে সরকার পড়েনি, এত বড় চ্যালেঞ্জের মধ্যে কোনো সরকার পড়েনি, অথচ বিজেপি এর মাঝখানে দাঁড়িয়েও রাজনীতি করছে, এটা অভিযোগ করে। আমরা রাজনীতি কোথায় করলাম? আমাদের রাজনীতি ওরা এখনো দেখেনি, রাজনীতি করবো আমরা, সে দিনটার জন্য অপেক্ষা করেছেন আমরা। কিন্তু এটা ঠিক যে এই ঝড় বা করোনা না এলে এই সরকার কত অপদার্থ অযোগ্য সেটা আমরা বুঝতে পারতাম না। এতদিন ঢাকা চাপা দিয়ে মিথ্যা তথ্য দিয়ে চালিয়ে যাচ্ছিল, একেবারে কঙ্কাল বেরিয়ে গেল। সেই জন্য সরকার বলে কিছু নেই, আজকাল কাজ প্রশাসন বলে কিছু নেই, সরকারি কর্মচারী তাদের পার্টির এমএলএ এমপি সবাই হতাশ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কাউকে কোনো কাজও দেওয়া হচ্ছে না। আর এই পরিণাম হচ্ছে পশ্চিমবাংলার মানুষ 10 কোটি মানুষ একেবারে আতান্তরে পড়ে ভগবান বর্ষায় বেঁচে আছে। ঠিক আছে, আজকে কোভিড নিয়ে আজকে একটা নতুন সেল গঠন করা হয়েছে, এইমাত্র গঠন করা হয়েছে, সেটা হলো স্যাম্পল টেস্টিং সেল। কি বলবেন? আর কত হাসাবেন লোককে? আগে যে হসপিটালগুলো যেখানে টেস্ট হচ্ছিল তার মধ্যে সবচেয়ে যোগ্য, সবচেয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে নাইসেড কেন্দ্র সরকারের, সেখানে সবচেয়ে কম স্যাম্পেল পাঠানো হচ্ছে। কারণ
তারা ঠিকঠাক তথ্য দিয়ে দিচ্ছে। আর প্রথম দিন থেকে যখন রাজ্য সরকার কোনো ইউনিট তৈরি করেনি তখন থেকে ICMR এর নাইসেট ছিল, সেখানে তখন থেকেই স্যাম্পল কম পাঠানো হয়েছে। আর রাজ্য সরকার বিশেষ করে উত্তরবঙ্গ বা এই ধরনের যে মেডিকেল কলেজ আছে সেখানে টেস্ট হচ্ছে, সেখানে হাজার হাজার স্যাম্পল পাঠাচ্ছে, না তো লোক আছে না ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে হাজার হাজার স্যাম্পল পড়ে আছে 10 দিন 15 দিন ধরে, তার টেস্টের রিপোর্ট আসছে না। তাহলে কিসের জন্য এইসব নাটকবাজি করা হচ্ছে? সত্যি সত্যি যদি সমাধান চান বা এই সমস্যা সম্বন্ধে মানুষকে জানাতে চান, তাহলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা করা উচিত, যে স্যাম্পল নিচ্ছেন সেটা টেস্ট করে সময়ের মধ্যে আসা উচিত। নাহলে যাদের স্যাম্পল নিচ্ছেন তারা হয় মারা যাবেন, আর যদি বেঁচেও থাকেন পজিটিভ পাওয়া গেল সবাইকে সংক্রমিত করবেন। এই ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে সরকার ইচ্ছাকৃতভাবে, আর তার পরিণাম হচ্ছে আজকে ওই মৃতদেহ বেরিয়ে সব চাপা দিতে। দিদিটা আপনি যে শ্মশানের কথা বলছিলেন, একটু আগে পুরসভা সার্কুলার করেছে যে আনক্লেমড বডি সবই ওই গড়িয়া শ্মশানেই করানো হবে, কোভিড বডি শুধুমাত্র করানো হবে ঢাকাতে। তো ওদের দাবি এটা আনক্লেমড বডি, কোভিড বডি না। না, এটা তো প্রমাণ করতে হবে কার বডি কি কবে কার ডেট দিয়ে লোককে দিন। সমস্ত দায়িত্ব এখানকার মহান যে আমাদের মেয়র আছেন তার। আমি যদি ওনার যদি সামান্য মান সম্মান থাকে এখনো পদত্যাগ করুন। বাসি মেয়র হয়ে ক্ষমতা দখল করে খাচ্ছেন পিছনের দরজা দিয়ে, মানুষ সে অধিকার ওনাকে দেয়নি। আর যেটা দোষ হলো বেচারা কমিশনারকে হাঁটিয়ে দেওয়া হলো। ঠিক আছে, দিল্লিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন একেবারে মাইনাসে চলে গেছিল তখন আমাদের দেশে তেলের দাম বাড়ে। গত মাসে 2.5 টাকা কমিয়েছে। এই মাসে তেলের দাম $40 উপর বাড়ার পরে আমাদের দেশে তেলের দাম আবার বাড়ানো হচ্ছে, মানে মানুষের কোনো রেসপাইট নেই। এই জন্য আপনি কি বলবেন, যখন ওখানে তেলের দাম নেমেছিল মাইনাসে চলে গেছিল তখন তো আমাদের দেশে তেলের দাম বাড়েওনি কমেওনি? না, কোনো দেশেই হয়নি। আমাদের দেশে গত মাসে 2.5 টাকা করে ডিজেল পেট্রোল কমিয়েছিলেন, তখন কেউ নিউজ করেনি। আজকে তো দাম বাড়তে আরম্ভ করেছে, সরকার বাড়িয়েছে 2-3 বার। আর এটা আমরা জানি যেটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এটা হয়, তেল কোম্পানিগুলো নিজের থেকে ডিসিশন নেয়, সেই অনুযায়ী হয়েছে। আর আজকে বেড়েছে, আবার কমবে, অপেক্ষা করা উচিত। প্রায়শই অভিযোগ করে, আজকেও এই পার্থ চট্টোপাধ্যায় মানে ঘুরিয়ে ফিরিয়ে যেটা বারবার বলছে, রাজ্য সরকার কোনো তথ্য দিলেই বিজেপি বলে যে সব ভুল তথ্য, তার কোনো ভিত্তি নেই, কোনো সন্দেহ নেই। বলছি বলে ভুল তথ্য। সেক্ষেত্রে রাজ্যের তারা ক্ষমতা দখল করতে চাইছে, প্রধান বিরোধী দল বলছে তারা নিজেরা। সেই জায়গা থেকে রাজ্যের এত বড় ক্ষতি হয়ে গেল। রাজ্যকে যদি তারা সত্যিই ভালোবাসেন তাহলে তাদের তো কিছু দাবি দেওয়া থাকবে রাজ্যের মানুষের জন্য, সেই দাবি তারা কেন্দ্রে আছেন, তারা কেন্দ্র থেকে আদায় করুন। আমি চিঠি লিখে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এসেছেন সেই দিনই তাকে দিয়েছি কি করা উচিত, সহযোগিতা করা উচিত। কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের প্রতিনিধি দল গেছিলেন, আমিও ছিলাম সঙ্গে, সেখানে আমরা সব বলেছি কি ধরনের সহযোগিতা করা উচিত। বাকি দায়িত্ব রাজ্যে, তারা সার্ভে করছেন, তারা কেন্দ্র সরকারকে উল্টোপাল্টা তথ্য দিচ্ছেন, নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। সেই জন্য আমরা যেটা দাবি করেছি, কেন্দ্রের সহযোগিতা অবশ্য চাই, এবং সহযোগিতার যে অর্থ আসবে সেটা সদুপযোগ হওয়া উচিত। কেন্দ্রের প্রতিনিধি বা কেন্দ্রীয় সংস্থা দ্বারা পুনর্গঠনের কাজ হোক, তাহলে টাকাটা পুরোপুরি ইলেকশন ফান্ডে চলে যাবে টিএমসি, এটা আমরা বলেছি। ঠিক আছে, ধন্যবাদ।